মহারাষ্ট্রের ডাঙ্গারকাট্টা গ্রামে মহাশিবরাত্রির পরের দিন থেকেই শুরু হয়েছে রহস্যময় মৃত্যু। গ্রামবাসীদের মতে এই ঘটনার পিছনে রয়েছে কোনো অসৎ মানুষ, কোনো প্রেতাত্মা, আবার কারোর মতে এই রহস্যময় ব্যক্তিকে নাকি ভগবান বিষ্ণুর অবতার বেশে দেখা গেছে। তো এই রহস্য নিয়ে চলো শুরু করা যাক একটা অসাধারণ মারাঠি মুভির গল্প, দশাবতার। আজ মহারাষ্ট্রের কঙ্কন অঞ্চলের ডাঙ্গারকাট্টা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে সত্যবান সাবিত্রীর কাহিনীর উপর নির্মিত প্রচলিত ধর্মীয় নাটক দশাবতার। এই নাটকে অংশ নিতে চলেছে বহু বছর ধরে দশাবতার নাটকে অভিনয় করা গ্রামের জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা বাবুল মিস্ত্রি। তবে নাটক শুরু হবার আগে বাবুলি নাটকের প্রস্তুতি ভুলে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। তাকে পিছু করে জঙ্গলে প্রবেশ করে বাবুলির ছেলে মাধব। জঙ্গলের মধ্যে অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে একটা ব্ল্যাক প্যান্থার। সে হঠাৎ মাধবের সামনে চলে এলে মাধব তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু বাবুলি বলে সে তাদের কোনো ক্ষতি করবে না, বরং এই ব্ল্যাক প্যান্থার এতদিন ধরে তাদের রক্ষা করে আসছে। এমন সময় দেখা যায় যে দূর থেকে ওয়াদিকার নামের একজন ফরেস্ট অফিসার ব্ল্যাক প্যান্থারটির দিকে বন্দুক তাক করে আছে শিকার করার জন্য। তবে বাবুলি ও মাধব তাকে সঠিক সময় আটকে ব্ল্যাক প্যান্থারটিকে বাঁচিয়ে তারা চলে যায় জঙ্গলের আরও গভীরে কাটালোবা নামের একটা জায়গায়, যেখানে মাটির মধ্যে খোদাই করা রয়েছে একটা মূর্তি। গ্রামবাসীরা তার নাম দিয়েছে রাখনদার, কারণ তাদের বিশ্বাস এই রাখনদার দেবতার জন্যেই তাদের গ্রাম আজ অশুভ শক্তি থেকে সুরক্ষিত রয়েছে, আর ব্ল্যাক প্যান্থারটি হচ্ছে তারই বাহন। আজকের বিশেষ দিনে প্রাচীন রীতি অনুযায়ী রাখনদারের চারপাশে আগুন লাগিয়ে তার আরাধনা করতে হয়, আর বাবুলিও এই কারণেই জঙ্গলের এতটা গভীরে এসেছিল। ততক্ষণে নাটক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাবুলি আজ যমদূতের ভূমিকায় অভিনয় করছে। সে স্টেজে প্রবেশ করলে দর্শকের উল্লাসের সীমা থাকে না, কারণ তারা নাটক দেখতে এসেছে বাবুলির জন্য। তবে অভিনয়ের মাঝে বাবুলি অজ্ঞান হয়ে স্টেজে পড়ে গেলে নাটক আজকের জন্য বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে ডাক্তার মাধবকে বলে যে বাবুলির এখন বয়স হয়েছে, তার চোখের অবস্থা বয়সের সাথে খারাপ হচ্ছে। তার উপর স্টেজের উজ্জ্বল আলোতে যদি বাবুলি অভিনয় করতে থাকে তাহলে সে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বুড়ো বয়সে নাটক না করে ডাক্তার তাকে বিশ্রাম নেবার পরামর্শ দেয়। মাধব তার সাথে সায় দিলে তাকে নাটক করতে বাধা দেওয়ায় বাবুলি জানায় যে দশাবতার নাটকে অভিনয় করা তার পেশা নয়, বরং এই নাটক তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার মতো। সে অনেকদিন ধরে দশাবতার নাটক করে আসছে। বাবুলি এখন তার জীবনটা উপভোগ করতে চায়, তাই গ্রামের অনেকেই তাকে আধা পাগলাও বলে। যদিও এতে তার কোনো যায় আসে না, সে তো নাটক করবেই, কিন্তু একটা শর্তে সে নাটক ছাড়তে পারে, যদি মাধব কোনোভাবে একটা স্থায়ী চাকরি জোগাড় করতে পারে। আসলে মাধব বেশ উচ্চশিক্ষিত, কিন্তু এখন সে শুধু খেলনা বানায় ও সেটাকে বিক্রি করে। তার কাছে কোনো স্থায়ী চাকরি নেই। অতঃপর ডাক্তার চলে গেলে মাধব তার প্রেমিকা বন্দনার সাথে দেখা করতে গেলে সেখানে একটু পর বাবুলি চলে আসে। মাধব দেখে সে রাস্তায় বিভিন্ন প্রাণী গাছপালার সাথে কথা বলছে, গাছের বীজ খুঁজে বেড়াচ্ছে। আর এমন সময় একটা ট্রাক এসে তাকে প্রায় ধাক্কা দিয়েই দিচ্ছিল। তবে তখনই বন্দনা এসে বাবুলিকে বাঁচিয়ে নেয়। আসলে মাধব ও বন্দনার সম্পর্ক অনেক দিনের হলেও তা এখনো দুই পরিবারের কেউই জানে না। রাতে বাবুলি যাতে নাটক যেতে না পারে তাই মাধব বাবুলিকে ঘরের মধ্যে লক করে রাখে। আজ গ্রামে মহাভারতের নাটক রয়েছে, আর নাটক মানেই বাবুলি। তাই নাটকের লোকেরা বাবুলিকে ডাকতে এলেও মাধব তাকে তাদের সাথে যেতে দেয় না। কিন্তু অভিনয় ছাড়া বাবুলি বুড়ো যে অসম্পূর্ণ, তাই সে ঘরের টালি খুলে চলে আসে ধৃতরাষ্ট্রের চরিত্রে অভিনয় করতে। কিন্তু সে জানতো না যে মাধব নাটক দেখতে এসছে, তাই মাধব তাকে দেখে প্রচণ্ড রেগে যায়। পরের দিন সকালে বাবুলি মাধবকে একটা ডায়েরি দেখায়, যেখানে ছোটবেলায় মাধব লিখেছিল সে দশাবতার নাটক দেখতে কতটা ভালোবাসত, আর বিশেষ করে যখন বাবুলি হনুমানের চরিত্রে অভিনয় করত। তাই মাধব তাকে শুধু বছরে একদিন মানে হনুমান জয়ন্তীর দিন নাটক করার অনুমতি দেয়। আসলে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবুলি একা হাতে তাকে মানুষ করেছে, তাই বাবার শেষ দিনের আবদারকে সে কিভাবেই বা উপেক্ষা করে। এমন সময় বন্দনা লুকিয়ে মাধবের সাথে দেখা করতে এলে বন্দনা তাদের সম্পর্কের কথা বাড়িতে জানাতে বলে বিয়ের জন্য। তবে তাদের মধ্যে রয়েছে জাতিগত ভেদাভেদ। সাথে মাধব এখনো বেকার, আর বেকার ছেলের সাথে কোন মেয়ের বাবা বিয়ে দেবে? তাছাড়াও এই বাজারে চাকরি পাওয়া তো সহজ নয়। যদিও বন্দনার সাথে গ্রামের প্রধান
আবা টান্ডেলের ভালো কানেকশন আছে, তাই সে মাধবকে তার সাথে দেখা করার পরামর্শ দেয়। পরের দিন মাধব ও বাবুলি টান্ডেলের সাথে দেখা করে নদীতে। আসলে টান্ডেলের সাঁতার কাটার খুব শখ, আর সকালের দিকে সে প্রতিদিন ওই নদীতেই থাকে। টান্ডেলের সাথে কথা হলে সে মাধবকে চাকরি দিতে রাজি হয়ে যায়, তবে তার একটা শর্ত আছে। যদি বাবুলি সাঁতার কাটার প্রতিযোগিতায় তাকে হারাতে পারে তবেই সে এই চাকরি পাবে। তাই ছেলের কথা ভেবে 81 বছরের বাবুলি জলে ঝাঁপ দেয়, তবে সে টান্ডেলের সাথে পেরে ওঠে না। কিছু দূর এগোতেই বাবুলি ডুবে যাওয়ার উপক্রম হলে টান্ডেল সে তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। সাথে সে একজন ব্যবসায়ী সরমালকারের কাছে মাধবের জন্য কাজের সুপারিশ করে। তবে এখন গ্রামবাসীরা সরমালকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। আসলে ওর মাইনিংয়ের ব্যবসা ছিল, সে গ্রামের বহু মানুষের থেকে জমি কিনে একটা প্রজেক্ট বানাতে চেয়েছিল, বিনিময়ে সে তাদের টাকার ব্যবস্থা করে দিত। কিন্তু অনেকদিন পরেও সলমারকার এখনও তাদের জমির দাম না দিলে তারা এখন প্রতিবাদ করতে শুরু করেছে। পরের দিন বাবুলি ও মাধব সরমালকারের সাথে চাকরির জন্য দেখা করতে এলে সরমালকার তাকে মাইনিং কোম্পানিতে চাকরি দিতে রাজি হয়ে যায়। তবে এই মাইনিংয়ের জন্য ভবিষ্যতে অনেক গাছপালা কাটলে পরিবেশের ক্ষতি হবে, আর বাবুলি তো পরিবেশকে নিজের পরিবারের মতো দেখে। সে গাছপালাদের সাথে কথা বলে, তাই সে মাধবকে কাজ করতে বাধা দিলে মাধব কথা দেয় সে পরিবেশের ক্ষতি হয় এমন কাজ করবে না। অন্যদিকে টান্ডেল, সলমারকার ও তার ম্যানেজার মনসুখানি আলোচনা করে যে জঙ্গলে কাটালোবা নামের এমন এক জায়গায় একটা পাথরের মূর্তি বসানো আছে যার ভিতরে পাওয়া গেছে দুষ্প্রাপ্য ধাতু কোবাল্ট। তাদের যেভাবেই হোক ওই জমিটা দখল করে ওইখানে মাইনিংয়ের কাজ শুরু করতে হবে। তবে জায়গাটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। টান্ডেল জানায় যে ওই জায়গায় রাখানদারের মূর্তি আছে, গ্রামবাসীরা তার উপাসনা করে, তাই তাদের পক্ষে কাটালোবা দখল করা অত সহজ হবে না। আজ বাবুলি গেছে কাটালোবায় মাধবের জন্য রাখানদারের কাছে প্রার্থনা করতে। এমন সময় মাধব কাটালোবায় পৌঁছে বাবুলিকে বলে সে এখন চাকরি পেয়ে গেছে, তাই বাবুলি যেন তার কথা মতো দশাবতার নাটক করা এইবার থেকে ছেড়ে দেয়। বাবুলি তার কথায় রাজি হয়ে জানায় আগামী মহাশিবরাত্রির দিন শেষবারের মতো সে দশাবতার নাটকে অভিনয় করে তার কথা মতো পুরোপুরি নাটক করা ছেড়ে দেবে। ইতিমধ্যেই মাধব সলমারকারের কোম্পানিতে কাজে যোগ দিলে সে এইবার বন্দনার সাথে তার সম্পর্ক দুই পরিবারকেই জানানোর কথা ভাবে। কিন্তু বাবুলির কাছে দশাবতার ছিল রাখানদারের উপাসনার সমান, তাই সে মাধবের কথায় রাজি হয়ে নাটক ছেড়ে দিলেও মনে মনে খুশি হতে পারে না। এইভাবেই মহাশিবরাত্রির দিন চলে আসে। আজ মাধবকে কোম্পানি থেকে পাঠানো হয় কাটালোবাতে। আসলে এখন সলমারকারের নির্দেশে কাটালোবায় মাইনিংয়ের কাজ শুরু হওয়ায় মাধবকে তার দেখভালের জন্য পাঠানো হয়েছিল। মাধব দেখে কাটালোবার চারপাশে লাগানো রয়েছে অনেকগুলো বিস্ফোরক। মাধব বুঝতে পারে সলমারকারের উদ্দেশ্য এখানে বিস্ফোরণ ঘটিয়ে সমস্ত কোবাল্ট সংগ্রহ করা। তবে মাধবের মাথায় ঢুকে না কাটালোবায় কিভাবে কোম্পানি এইরকম করতে পারে। এইটা তো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এবং তারা কখনোই কোনো কোম্পানিকে পারমিশন দেবে না। মাধব অফিসে ফিরে কোম্পানির ফাইলগুলো চেক করলে জানতে পারে কাটালোবায় মাইনিং করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের কিন্তু পারমিশন দেয়নি, অর্থাৎ সলমারকার বেআইনিভাবে কাটালোবায় মাইনিং করছে। এর প্রমাণ হিসেবে ফাইলগুলোর বেশ কয়েকটা ছবি তুলে সেগুলো গ্রামের প্রধান টান্ডেলকে দেখিয়ে তাকে সবটা জানায়। অন্যদিকে বাবুলি আজ শেষবারের মতো দশাবতার নাটকে অভিনয় করতে চলেছে, যদিও তার চোখে মুখে আনন্দের ছিটে ফোটা নেই, কারণ এইটাই হতে চলেছে তার জীবনের শেষ নাটক। সে আজ পিতামহ ভীষ্মের চরিত্রে অভিনয় করবে। তাই রাখানদারের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাবুলি শেষবারের মতো স্টেজে ওঠে। নাটক শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরেই একজন গ্রামবাসী এসে নাটক বন্ধ করে তার সাথে জঙ্গলের দিকে যেতে বললে বাবুলি তার শেষ নাটক অসম্পূর্ণ রেখে যেতে রাজি হয় না। বাবুলি বিরক্ত হয়ে কারণ জানতে চাইলে সে তো তাকে কিছুই বলে না। তবে বাকি গ্রামবাসীদের জোড়াজুড়িতে শেষমেশ বাবুলি তার স্বপ্নের নাটক বন্ধ করে গ্রামবাসীদের সাথে জঙ্গলের দিকে যায়। গ্রামবাসীরা বাবুলিকে জঙ্গলের বড় গাছটার কাছে নিয়ে গেলে দেখে গাছ থেকে ঝুলছে মাধবের দেহ। পুলিশ মাধবের মৃত্যুর তদন্ত শুরু করলে জানতে পারে মাধব নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। তারা মাধবের মৃতদেহের পাশে একটা চিঠিও পেয়েছে, যেখানে তার এই চরম পদক্ষেপের পিছনে একতরফা ভালোবাসাকেই দায়ী করেছে। সাথে সেই নাকি গ্রামের এই সহজ সাধারণ জীবনযাপনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই পুলিশ কেস ক্লোজ করে দেয়। যদিও 10 দিন কেটে গেলেও বাবুলি এখনো মানতে চায় না যে মাধব নিজেকে শেষ করতে পারে। সে কনস্টেবল পরবের থেকে মাধবের লেখা শেষ চিঠিটা দেখতে চায়।
তবে সে তাকে কোনোভাবেই চিঠি দেখায় না, সাথে বলে যে তারা মাধবের ফোন ঘটনাস্থল থেকে পায়নি। যদি বাবুলি কোনোভাবে খুঁজে পায় তাহলে সে যেন ফোন পরবের হাতে তুলে দেয়। মাধবের শেষকৃত্যের পর বন্দনা বাবুলির সাথে দেখা করতে আসে। সে বলে সেদিন অফিসে যাওয়ার আগেও তার সাথে মাধবের কথা হয়েছিল। মাধব তখন প্রচণ্ড খুশি ছিল, এমনকি সে তো বাড়িতে তাদের বিয়ের কথাও বলতে চেয়েছিল। তাই মাধব কিছুতেই এমন করতে পারে না। তবে মাধব সেদিন তাকে কাটালোবা সম্পর্কে বলেছিল যে অফিস থেকে কিছু একটা অন্যায় হচ্ছে, এটা নাকি তার করা উচিত নয়। যদিও সঠিকভাবে কি হচ্ছিল তা মাধব বন্দনাকে না বললে সে তান্ডেলকে সবকিছু জানাতে বলেছিল। বন্দনার কথা শুনে বাবুলি তান্ডেলের কাছে গিয়ে জানতে চায় সেদিন মাধব তার সাথে শেষবারের মতো দেখা করেছিল কিনা। তবে তান্ডেল অস্বীকার করে, অর্থাৎ সে বাবুলিকে মিথ্যে বলছে। যদিও তান্ডেলের কথা শুনে বাবুলির বিশ্বাস হয় না। সে রাতে পুনরায় জঙ্গলের গাছটার কাছে গেলে খুঁজে পায় মাধবের মোবাইল। তবে ওইটা পরবকে না দিয়ে বন্দনাকে দিলে বন্দনা মাধবের ফোন থেকে বেশ কিছু রেকর্ডিং পায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় মাধব নিজেকে শেষ করেনি, বরং কেউ পরিকল্পনা করে তাকে শেষ করে দিয়েছে। এই রেকর্ডিংয়ে তান্ডেলের নামটাও শোনা যায়। সে মাধবের ফোন থেকে পাওয়া রেকর্ডিংগুলোকে প্রমাণ হিসেবে পরবকে দেখিয়ে এই ঘটনার পিছনে যারা আছে তাদের নামে ডায়েরি করতে চাইলে পরব মোবাইলটা নিয়ে বাবুলিকে কথা দেয় তারা পুরো ঘটনার নতুন করে তদন্ত শুরু করে দোষীদের যথাযথ শাস্তি দেবে। তবে পরব আসল অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পরের দিন বন্দনাকে মাধবের মৃত্যুর জন্য দায়ী করে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলে বাবুলি পরবের কাছে বারবার অনুরোধ করে সে যেন বন্দনাকে ছেড়ে দেয়। ঠিক তখনই কেউ একজন পিছন থেকে এসে বাবুলির মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। রাতে বাবুলির জ্ঞান ফিরলে দেখে সে পড়ে রয়েছে কাটালোবার মধ্যে। তার হাত পা বাঁধা এবং রয়েছে 4 জন ব্যক্তি, যাদের মধ্যে ফরেস্ট অফিসার ওয়াদেকার, গ্রাম প্রধান তান্ডেল, সরমলকারের ম্যানেজার মানসুখানি ও কনস্টেবল পরব। বাবুলের বুঝতে বাকি থাকে না যে এই 4 জন মিলেই মাধবকে শেষ করে ঘটনাকে এমনভাবে সাজিয়েছে যাতে মনে হয় মাধব বন্দনার জন্য নিজেকে শেষ করেছিল। তখনই ওয়াদেকার বাবুলিকে মারধর করতে শুরু করলে তান্ডেল তাকে জানায় সেদিন মাধবের সাথে কি হয়েছিল। আসলে মাধব তান্ডেলকে পুরো ঘটনা জানানোর পর তান্ডেল সবটা ওয়াদেকার ও মনসুখানিকে জানালে সবাই মিলে তাকে জঙ্গলে নিয়ে আসে। মাধব পালানোর সেখানে অনেক চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয় না। তারা 4 জন মাধবকে ধরে ফেলে তাকে পিটিয়ে গাছে ঝুলিয়ে দেয়। তান্ডেলের থেকে পুরো ঘটনা শুনে বাবুলির চোখ ভিজে আসে। তখনই ওয়াদেকার বন্দুকের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করলে বাবুলি মারা যায়। ঠিক তখনই ঝড়ের তাণ্ডব শুরু হলে সবাই বাবুলির দেহ রখনদারের মূর্তির পাশেই ফেলে চলে যায়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই ব্ল্যাক প্যান্থারটাকে তার চারপাশে ঘুরতে। পরের দিন তান্ডেল সলমারকারকে গত রাতে ঘটে যাওয়া সব জানালে বলে আগে যতবার তারা কাটালোবায় মাইনিং করতে চেয়েছিল একবারও তারা সফল হয়নি। একবার তো হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করলে তাদের 2 জন কর্মী গুরুতর আহত হয়েছিল। হয়তো কাটালোবায় সত্যিই কোনো দৈবিক শক্তির অস্তিত্ব আছে, তাই তাদের সেখানে মাইনিং না করাই উচিত। তবে সলমারকার তার কথা মানতে চায় না। সে তান্ডেলকে নির্দেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব কাটালোবায় মাইনিং শুরু করে কোবল্ট বের করে আনার জন্য, না হলে মাধব ও বাবুলির পর তাকেও মরতে হবে। রাতে 4 জন আবার কাটালোবায় দেখা করে আড্ডার আসর বসায়। তান্ডেল একটু ভয়ে ভয়ে বলল যে তারা বাবুলিকে অমাবস্যার দিন শেষ করেছিল, তাই তাদের উচিত কয়েকদিন একটু সাবধানে থাকার, বিশেষ করে রাতে। বলা তো যায় না কখন কি ঘটে। তবে ওয়াদেকার তার কথায় ভয় পায় না। আসলে ওয়াদেকার মনে করে যে সে ওই জঙ্গলের রাজা, তাই সে তান্ডেলের কথায় পাত্তা না দিয়ে সবাইকে নিয়ে বন্য শূকর শিকার করতে গেলে ওয়াদেকার দূর থেকে শুনতে পায় রাখানদারের বাহন ব্ল্যাক প্যান্থারের আওয়াজ। আচমকা পিছন থেকে কেউ তার পায়ে দড়ি বেঁধে টানলে ওয়াদেকার পড়ে যায়। সে কোনোভাবে ওঠার চেষ্টা করলে কেউ পুনরায় পিছন থেকে মাথায় আঘাত করে পায়ে দড়ি বেঁধে তাকে গাছে ঝুলিয়ে দেয়। ওয়াদেকার প্রচণ্ড ভয় চিৎকার করতে থাকলে কাটালোবা জঙ্গল থেকে বেরিয়ে আসে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের বেশ পড়া এক ব্যক্তি। সে ওয়াদেকারকে নির্মমভাবে শেষ করে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন পুলিশ ওয়াদেকারের বডি খুঁজে পায়। তবে গোটা গ্রামে গুজব রটে যায় যে ওয়াদেকারকে কোনো মানুষ নয় বরং শেষ করেছে গ্রামের রক্ষাকর্তা রাখানদার। ওয়াদেকারের মৃত্যুর খবর শুনে তান্ডেল প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই বাইরে এসে উপস্থিত হয় আহত বাবুলি।
অর্থাৎ গত অমাবস্যার রাতে বাবুলি মারা যায়নি, সে কোনোভাবে বেঁচে গেছিল। টান্ডেল পরবকে ফোন করে বাবুলির বেঁচে থাকার খবর জানায়। তবে অদ্ভুত বিষয়, বাবুলি সেদিন বেঁচে গেলেও তার এখন কিচ্ছু মনে নেই। সে কেমন একটা পাগলের মতো হয়ে গেছে, তাই তাকে কিছু করার দরকার নেই। তবে টান্ডেল জানায় সে তাকে নজরে রাখবে। বলা তো যায় না কখন তার সব স্মৃতি ফিরে আসে। ধীরে ধীরে বাবুলি টান্ডেলের সাথে থাকতে শুরু করে। টান্ডেল সব সময় তার উপর নজর রাখে। যদিও বাবুলির অবস্থা এখনো আগের মতোই। সে টান্ডেলের ছেলের সাথে নিজের মনে খেলে, আবার কখনো ভুলভাল বকে। একদিন টান্ডেল প্রতিদিনের মতোই নদীতে সাঁতার কাটতে গেলে বাবুলিও তার সাথে যায়। সেইখানে সে নৌকাতে বসে থাকার সময় হঠাৎ নিজেকে ভগবান বিষ্ণুর মৎস্যাবতার রূপে দেখতে পায়। পরের মুহূর্তেই বাবুলি মৎস্যাবতারের বেশে জলের নিচে টান্ডেলকে ডুবিয়ে শেষ করে দেয়। অর্থাৎ আগের দিন ওয়াদেকার আর কেউ নয়, বরং বরাহ অবতারের বেশে শেষ করেছিল স্বয়ং বাবুলি। আর বাড়িতে এসেছিল ইচ্ছাকৃতভাবেই, কারণ সে এতদিন ধরে শুধু পাগলের অভিনয় করছিল। কিছু সময় পর পুলিশ নদীতে টান্ডেলের দেহ খুঁজে পায়। তবে আশেপাশে বাবুলির কোনো চিহ্ন নেই। পরব সালমারকারকে জানালে সে বলে যেভাবেই হোক তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাটালোবার মাইনিং শেষ করতে হবে। সে বিশ্বাস করে না যে এইসব কাজ রাখানদার করছে, তার শুধু প্রয়োজন কাটালোবার বহুমূল্য কোবাল্ট। এদিকে বন্দনা কাটালোবায় বাবুলির সাথে দেখা করতে আসলে বাবুলি তার থেকে জানতে চায় তাকে তো পুলিশ ধরে নিয়ে গেছিল, তাহলে সে কিভাবে ছাড়া পেল। বন্দনা জানায় সকালে সালমারকারের ছেলে মন্টি এসে তাকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, যদিও তার একটা শর্ত আছে। বন্দনাকে আজ রাত মন্টির সাথে গেস্ট হাউসে সময় কাটাতে হবে। তখন বাবুলি ও বন্দনা পরিকল্পনা করে মন্টিকে ফোন করে বলে সে তার সাথে রাত কাটানোর জন্য রাজি। যদিও মন্টি এখনো গেস্ট হাউসে এসে পৌঁছয়নি, তাই বন্দনা তাকে সাবধান করে বলে জঙ্গলের পাশ দিয়ে বেরোনোর সময় সে যেন সতর্ক থাকে, কারণ রাতে সেখানে মোহিনী নামের এক সুন্দরী মেয়ে ঘুরে বেড়ায়। সে তার সৌন্দর্যের মাধ্যমে ছেলেদের ফাঁসিয়ে জঙ্গলের গভীরে নিয়ে যায়। এই বলে বন্দনা ফোন কেটে দিলে তার কথা মতো জঙ্গলের পাশে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পেলে মন্টি গাড়ি থেকে নেমে তার পিছু করে জঙ্গলে ঢুকে যায়। আসলে মোহিনী আর অন্য কেউ নয়, বরং ছিল বাবুলি। পরের দিন সকালে সালমারকারের কাছে একটা চিঠি আসলো, যেখানে লেখা 4 দিন পরে হনুমান জয়ন্তী। সে যদি এই 4 দিনের মধ্যে মাইনিং বন্ধ করে গ্রাম ছেড়ে চলে না যায়, তাহলে হনুমান যেমন লঙ্কাকে জ্বালিয়েছিল তেমনভাবে সে ও তার ছেলে হনুমান জয়ন্তীর দিন শেষ হয়ে যাবে। অর্থাৎ গত রাতে মোহিনী ছদ্মবেশে বাবুলি ও বন্দনা মন্টিকে কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে। সালমারকার পরবের উপর ভরসা না করে সিনিয়র অফিসার মাইকেলকে এই কেসের দায়িত্ব নিতে বলে। সে মাইকেলকে বলে 4 দিনের মধ্যে ওয়াদেকার ও টান্ডেলের হত্যাকারীকে গ্রেপ্তার করার সাথে মন্টিকে খুঁজে বের করতে, না হলে সে মাইনিং চালিয়ে যেতে পারবে না, সাথে প্রচুর আর্থিক ক্ষতি হবে। সেই মতো সালমারকারের নির্দেশে মাইকেল গ্রামে এলে একটা পকোড়ার দোকানে থেমে তার থেকে পকোড়া চাইলে দোকানদার বলে সব পকোড়া শেষ হয়ে গেছে। ওই দোকানেই বাবুলি পকোড়া খাচ্ছিল, তাই সে মাইকেলকে তার থেকে কয়েকটা পকোড়া খেতে দেয়। যাওয়ার সময় মাইকেল দোকানদারকে বলে যায় সে যেন এখন থেকে সব কাস্টমারের উপর নজর রাখে। ওদিকে মনসুখানি প্রচণ্ড ভয় থানায় এসে মাইকেলকে তাদের কুকীর্তির ব্যাপারে সবটা জানাতে চাইলে পরব তাকে বাধা দিয়ে বলে মাইকেল তার মতো অসৎ নয়, সে যদি এসব জানতে পারে তাহলে সবাই ফাঁসবে। এমন সময় মাইকেল থানায় উপস্থিত হলে তার কাজ শুরু করে দেয়। মাইকেল লেডি কনস্টেবল সাভান্ত ও পরবকে নিয়ে জঙ্গলের পাশে উদ্ধার হওয়া মন্টির গাড়িটা খতিয়ে দেখার জন্য যায়, যদিও সেইখান থেকে কোনো ক্লু পাওয়া যায় না। তবে কিছু খুঁজে পাওয়ার আগেই মনসুখানি মাইকেলকে ফোন করে জানায় সে এই খুনের ব্যাপারে অনেক কিছু জানে। মাইকেল যেন এখনই তার সাথে গেস্ট হাউসে দেখা করে, কারণ ফোনে সব ইনফরমেশন দেওয়া বিপজ্জনক। আসলে মনসুখানি প্রচণ্ড আতঙ্কে আছে, সে ভাবে এর পরের নম্বর হয়তো তারই। এমন সময় মনসুখানির গেস্ট হাউসে বেল বাজলে ভাবে হয়তো মাইকেল এসছে, তাই তড়িঘড়ি করে দরজা খোলে। তবে বাইরে মাইকেল নয়, বরং দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণুর আরেক অবতার নরসিংহের বেশে বাবুলি। এই রূপে বাবুলিকে দেখে মনসুখানি প্রচণ্ড ভয় পিছনের দরজা দিয়ে জঙ্গলে পালিয়ে গেলে বাবুলিও তার পিছু করতে শুরু করে এবং এক পর্যায়ে তাকে ধরে ফেললে হিরণ্যকাসুরের বধের মতো নরসিংহরূপী বাবুল মনসুখানিকেও শেষ করে দেয়। ইতিমধ্যে মাইকেল জঙ্গলে এসে পৌঁছলে সে বাবুলিকে ছুটে পালিয়ে যেতে দেখে, তবে নরসিংহের পোশাক পরে থাকায় মাইকেল তাকে চিনতে পারে না। তখনই একটা গাছের পাশে মনসুখানির দেহ খুঁজে পেলে পরব আর সাভান্ত ঘটনাস্থলে এসে মনসুখানির দেহকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়।
এত সব ঘটনার পর মাইকেল আন্দাজ করতে পারছে এখন অবধি যতগুলো ঘটনা হয়েছে তার মধ্যে একটা কমন কানেকশন আছে, কাটালোপা। এমনকি সে একটু আগে অপরাধীকেও ওই দিকেই পালিয়ে যেতে দেখেছে। সাভান্থ বলে তার মনে হয় সবকিছু করছে রাখানদার। সে বিভিন্ন প্রাণীর ছদ্মবেশে এসে পাপীদের শাস্তি দিচ্ছে। এমনকি গ্রামে সবাই এখন এইটাই বলা বলি করছে। তবে মাইকেল তাদের কথায় বিশ্বাস করে না। পরের দিন বাবুলি মন্টির সাথে দেখা করে তাকে কয়েকটা পকোড়া দিয়ে বলে তার বাবা যদি দুদিনের মধ্যে গ্রাম না ছাড়ে তাহলে তার পাপের বোঝা তাকে ভোগ করতে হবে। মন্টি এটা শুনে প্রচণ্ড জোরে চিৎকার করতে থাকে, তবে দূর দূরান্তেও তার আওয়াজ পৌঁছয় না। আসলে বাবুলি তাকে জঙ্গলের এতটাই গভীরে বেঁধে রেখেছে যে তার চিৎকার কেউ শুনতে পাবে না। অন্যদিকে মাইকেলের নেতৃত্বে একদল পুলিশ জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখতে থাকে, কিন্তু অপরাধীর কোনো চিহ্ন মেলে না। তখনই কুকুরের ডাক শুনে বাবুলি একটু অন্যমনস্ক হয়ে পড়লে এই সুযোগে মন্টি পালিয়ে যায়। মাইকেলের দল ও পুলিশ কুকুর জঙ্গলে তল্লাশির সময় দলের একজন হঠাৎ একটা ফাঁদে পড়ে তার পা গাছের সাথে জড়িয়ে যায় ও সে গাছে উল্টোভাবে ঝুলতে থাকলে দলের বাকিরা এসে তাকে উদ্ধার করে। সেও সাভান্থের মতোই বলে যে এইসব নাকি রাখানদার করছে, আর এখন যেহেতু কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসবে তাই তাদের বেশিক্ষণ জঙ্গলের মধ্যে থাকা উচিত হবে না। তবে মাইকেল তার কথা না শুনে তল্লাশি চালিয়ে যেতে বলে। ততক্ষণে মন্টি বাবুলির হাত থেকে পালিয়ে একটা পাথরের পিছনে আশ্রয় নেয়, আর কিছুক্ষণের মধ্যেই তার চোখ ঘুমে জড়িয়ে আসে। একটা সময় পর মন্টির ঘুম ভাঙলে দেখে অনেক রাত হয়ে গেছে। তবে সে পালিয়ে কোনো ক্রমে মাইকেলের কাছে যাওয়ার চেষ্টা করে, তবে সেইখানে পৌঁছানোর আগেই বাবুলি তাকে ধরে ফেলে। পরের দিন পুলিশের দল মন্টিকে খুঁজে না পেয়ে থানায় ফিরে এলে পরব তাকে একটা কাগজ দেয়, যেটা দিয়ে বাবুলি সেদিন পকোড়া খাচ্ছিল এবং মন্টিকেও খাওয়ানোর জন্য জঙ্গলে নিয়ে এসেছিল। হয়তো মন্টি পালানোর সময় বাবুলির হাত থেকে কাগজটা ভুলবশত পড়ে যায়, যা পরবর্তীকালে পরব খুঁজে পেয়েছে। মাইকেল কাগজটা দেখে বুঝে যায় যে এই সমস্ত ঘটনার পিছনে নিশ্চয়ই বাবুলির হাত আছে। এমন সময় বাবুলি তাকে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা হনুমান জয়ন্তী আর 2 দিন বাকি। এই 2 দিনের মধ্যে মাইনিং বন্ধ না হলে তারা মন্টিকে কোনোদিনই জীবন্ত অবস্থায় খুঁজে পাবে না। চিঠি পড়ে মাইকেল সোজা চলে যায় বাবুলির বাড়ি। মাইকেল তাকে জেরা করতে শুরু করে, তবে বাবুলি কিছুই স্বীকার করে না, বরং সে বলে যে এই বুড়ো বয়সে কিভাবে 3-3টে মানুষকে সে শেষ করতে পারে। সে না পারে সাঁতার আর না আছে তার দৃষ্টি। এছাড়াও তার বিরুদ্ধে কোনো সলিড প্রুফ তো নেই। খবরের কাগজে পকোড়া খাওয়া তো তার বিরুদ্ধে প্রমাণ হতে পারে না। অতঃপর মাইকেল চলে যাওয়ার আগে বাবুলিকে সতর্ক করে দিয়ে যায় যে এখন থেকে সে তার উপর সব সময় নজর রাখবে। এই বলে সে বাবুলিকে তার ঘরে বন্ধ করে রেখে থানায় ফিরে আসে। বাবুলি অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। তখনই বাবুলির ঘরে হাজির হয় পরব। সে এতদিনে জানতে পেরেছে বাবুলি তো এতদিন শুধু পাগল সেজে থাকার ভান করছিল। আসলে সে তার 3 সঙ্গীকে শেষ করে দিয়েছে, আর একবার ঘর থেকে বেরোতে পারলে হয়তো তাকেও শেষ করবে। তাই পরব এইখানে এসেছে তাদের কাজ সম্পূর্ণ করতে, মানে বাবুলিকে শেষ করতে। সে বাবুলির ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলে বাবুলি আগুনে শেষ হয়ে যায়। এই ঘটনার পর পরব মাইকেলকে জানায় যে মাধবের শোকে বাবুলিও নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এদিকে পরের দিন মানে হনুমান জয়ন্তীর দিন সকালে গ্রামের সবার ফোনে একটা ভিডিও আসতে থাকে, যেখানে মন্টি স্বীকার করে যে তার বাবা গ্রামে যে মাইনিংয়ের কাজ করছে তা গ্রামবাসীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এমনকি সে গ্রামবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সারমালকার কাটালোবায় মাইনিংয়ের কাজ শুরু করেছে, যা পুরো গ্রামের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই মন্টি বারবার তার বাবার কাছে অনুরোধ করে এই প্রজেক্ট বন্ধ করে দেওয়ার জন্য। গ্রামবাসীরা মন্টির ভিডিও দেখে সবাই কিডন্যাপারকে তথা বাবুলিকে আশীর্বাদ করতে থাকে, কারণ সে যা করছে তা গ্রামের ভালোর জন্যেই। মাইকেলের কাছে ইতিমধ্যেই ভিডিওটা পৌঁছে গেলে সে মন্টির পাশে একটা লাঠি হাতে নিয়ে থাকা বয়স্ক ব্যক্তির ছায়া দেখতে পায়। তাই পুনরায় সন্দেহ যায় বাবুলির উপর। মাইকেল ভিডিওর আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানতে পারে যে ভিডিওটা বন্দনার ফোন থেকে বানানো হয়েছে, আর সে যেহেতু বাবুলির খুব কাছের তাই মাইকেল তাকে জেরা করতে থানায় নিয়ে আসে। তবে সে কিছুতেই বাবুলির সম্পর্কে কিচ্ছু বলে না। সে তো জানেও না যে তার ঘরে আগুন লাগার পর সে আদৌ বেঁচে আছে কিনা। বন্দনা শুধু বলে যে তারা কোনোদিন বাবুলিকে ধরতে পারবে না, কারণ বাবুলিকে সাহায্য করছে স্বয়ং ভগবান। ফলে বন্দনা মুখ না খোলায় মাইকেল বাবুলিকে দেখা মাত্রই তাকে শ্যুট করার নির্দেশ দিয়ে সাওয়ান্ত বন্দনাকে থানায় বন্ধ করে চলে যায়। ওইদিকে কাটালোবায় পুনরায় বাবুলিকে দেখা যায়। সে এখনও মন্টির সাথেই রয়েছে, মানে এইবারেও বাবুলি কোনোভাবে বেঁচে গেছে।
আসলে ঘরে আগুন লাগার পর বাবুলি ঘরের টালি ভেঙে পালিয়েছিল। এমন সময় গ্রামবাসীরা আসে দেখা করতে। তারা বাবুলিকে বলে যে পুলিশ ইতিমধ্যে জেনে ফেলেছে সে বেঁচে আছে, তাই ওকে ধরার জন্য ফাঁদ পাচ্ছে। এমনকি পুলিশকে তার দেখা পাওয়া মাত্রই গুলি করার নির্দেশ আছে। মন্টি এটা শুনে খুশি হয়ে ভাবে তার বাবা হয়তো এইবারে সত্যিই তাকে উদ্ধার করতে আসছে। তবে বাবুলি জানায় সে না চাইলে সরমালকার কেন, পুলিশও তাকে খুঁজে পাবে না। এই বলে সে গ্রামে চলে যায়। আসলে আজ হনুমান জয়ন্তীর দিন গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে রামায়ণ নাটক। আর এই নাটকে হনুমান চরিত্রে অভিনয় করবে স্বয়ং বাবুলি, কারণ ছোট থেকেই হনুমান ছিল মাধবের পছন্দের চরিত্র। সময় মতো শুরু হয় নাটক। মাইকেল, সলমানকার ও পরব এসছে নাটক দেখতে। তারা জানতে পেরেছে আজকের নাটকে বাবুলি অভিনয় করতে চলেছে, তাই সলমানকার পরবকে একটা বন্দুক দিয়ে বলে সে যেন স্টেজেই বাবুলিকে গুলি করে। সেই মতো পরব খুব সহজেই হনুমানের চরিত্রে অভিনয় করা বাবুলিকে চিনে ফেললে তার দিকে নিশানা তাক করলে বাবুলি তা বুঝতে পেরে যায়। এখন যেহেতু রামায়ণের একদম শেষ দৃশ্য চলছে যেখানে রাম রাবণকে বধ করবে, তাই রাম রাবণের দিকে তীরের নিশানা করলে বাবুলি সঠিক সময় পরব গুলি চালাবার আগেই সে রামের হাতের তীরের নিশানা পরিবর্তন করে পরবের দিকে তীর ছুঁড়লে বধ হয় কাটালোবার রাবণ কনস্টেবল পরব। মাইকেল বাবুলিকে ধরার আগেই সে নাটকের আলো বন্ধ করে জঙ্গলে পালিয়ে যায়। মাইকেল ও সলমানকারও পুলিশের দল নিয়ে তার পিছু নিতে শুরু করে। বাবুলি জঙ্গলে আগে থেকেই অনেক ফাঁদ পেতে রেখেছিল, ফলে অনেক পুলিশ কর্মী বাবুলির পাতা ফাঁদে পড়ে যায়। তবে শেষ অবধি একদল পুলিশ তাকে ধরে ফেললে হঠাৎ রাখনদারের বাহন তাদের উপর আক্রমণ করে। এই সুযোগে বাবুলি ব্ল্যাক প্যান্থারটিকে প্রণাম করে মন্টির কাছে পৌঁছয়, যেখানে বাবুলি আগে থেকেই মন্টিকে দড়ি দিয়ে বেঁধে একটা গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। বাবুলি মন্টির দড়ি খুলতে থাকলে এমন সময় সলমানকার ও মাইকেল সেখানে উপস্থিত হলে তারা ভাবে বাবুলি হয়তো মন্টিকে শেষ করতে চাইছে, কিন্তু বাবুলি তাকে বাঁচিয়ে রাখে ও সলমানকারকে বলে মাইনিং বন্ধ করে গ্রাম ছেড়ে চলে যেতে। অতঃপর বাবুলি পুলিশের কাছে আত্মসমর্পণ করে মাইকেলের সাথে যেতে থাকলে পিছন থেকে সলমানকার তাকে গুলি করার সাথে পুরো গ্রামবাসী জঙ্গলে এসে উপস্থিত হয়। কারণ মন্টির করা ভিডিও থেকে সবাই জানতে পেরেছে যে সলমানকার কিভাবে বেআইনি মাইনিং করে গ্রামের ক্ষতি করার চেষ্টা করছে নিজের স্বার্থসিদ্ধির জন্য। বন্দনা বাবুলির অবস্থা দেখে তাকে হসপিটাল নিয়ে যেতে চাইলে বাবুলি বলে আজ দশাবতার প্রকৃতপক্ষে সম্পূর্ণ হয়েছে। সে মাধবের মৃত্যুর বদলা নিয়ে কাটালোবাকে সলমানকারের মতো ওষুধদের থেকে রক্ষা করেছে। এখন তার আর কোনো কাজ বাকি নেই। সলমানকার বুঝতে পেরে গেছে তার সময় ঘনিয়ে এসছে, তাই পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে এবং মাইকেলও দাঁড়িয়ে শুধু তামাশা দেখতে থাকে। সে কাউকে কোনো বাধা না দিলে সলমানকার সবার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে এখন অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যে মাইকেল বাবুলিকে কাটালোবায় নিয়ে এলে সে রাখনদারের মূর্তির পাশে শুয়ে পড়ে। বাবুলি মনে করতে থাকে সে মৃত্যুর আগে যেন মাধবের কোলে শুয়ে রয়েছে। আর এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি দশাবতার। আসলে পৃথিবীতে যতবার পাপের জন্ম হবে ততবারই জন্ম হবে একজন বাবুলির। দশাবতারের পুরো গল্পটাই গড়ে উঠেছে ঐতিহ্যবাহী দশাবতার নাটকের কাঠামোয়। শুরুতেই তুলে ধরা হয়েছে গ্রামের সংস্কৃতি, বাবা সন্তানের ভালোবাসা ও গ্রাম্য পরিবেশের সৌন্দর্য। কিন্তু তারপর যেন গল্প পুরাণ আর বর্তমান সময়ের সংঘাতে একসঙ্গে মিশে যায়। ভালোবাসা, ভক্তি, আত্মত্যাগ, প্রতিশোধ আর প্রকৃতির প্রেমের মতো বিষয়গুলো বাবুলির যাত্রার সাথে জড়িয়ে থেকে আমাদের দেখায় বর্তমান সময়ের দশাবতার শুধু একটা লোকনাট্য নয়, বরং আধ্যাত্মিক প্রতীক এবং প্রতিবাদের এক শক্তিশালী মাধ্যম। মাধবকে যারা হত্যা করেছে তারা এক একজন অসুর, আর এই কারণে বুড়ো বাবুলি বারবার দশাবতারের ছদ্মবেশে এসে তাদের শাস্তি দিয়েছে। তবে আদতেই সমস্ত কাণ্ড বুড়ো বাবুলি করেছিল নাকি সবকিছুই ছিল রাখনদারের কৃপা তা স্পষ্ট হয় না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।